স্ট্রেস বা মানসিক চাপ নেই এরকম মানুষ পাওয়া বোধহয় দায়। আপনি দেখলেন যে আপনার বুকটা ধড়ফড় করছে, আপনার মেজাজটা খিটখিটে হয়ে গেছে, বা আপনার কাজের প্রতি অনীহা চলে এসছে, বা আপনার ইদানিং ঘুম চলে গেছে, এরকম শারীরিক কষ্ট বা কিছু মানসিক যন্ত্রণা যদি আপনার আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনি হয়তো স্ট্রেসের শিকার বা স্ট্রেসে ভুগছেন। হ্যাঁ, আজকের আলোচনা এই টপিকেই, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকে, স্ট্রেস বা মানসিক চাপ ছাড়া জীবন হয় না। তাই আজকের ভিডিওতে আমরা শিখব এই স্ট্রেস কি, স্ট্রেস কখন হয়, কি তার লক্ষণ, কিভাবে আমরা বুঝবো যে আমরা স্ট্রেসে আছি, এবং কি তার ট্রিটমেন্ট, কখন বুঝবো স্ট্রেস রোগে পরিণত হয়েছে, কখন আমাদের ফিজিশিয়ান বা ডক্টরের সাহায্য নেওয়া দরকার, এবং স্ট্রেস আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, এবং কিভাবে আমাদের মনের স্ট্রেসকে আমরা ম্যানেজ করব। খুব ইম্পর্টেন্ট একটি টপিক। ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, দেখে আপনারা শেখার চেষ্টা করুন যে আমরা কিভাবে নিজেদের স্ট্রেসকে কন্ট্রোল করব এবং একটা সুন্দর জীবন কাটাবো। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। স্ট্রেস হলো শরীর বা মনের প্রতিক্রিয়া যখন আমরা কোনো চাপের সম্মুখীন হই বা কোনো পরিবর্তনের সম্মুখীন হই। এই পরিবর্তনের সাথে সাথে আমাদের মন এবং শরীর যেভাবে রেসপন্স করে সেটাই হলো স্ট্রেস। স্ট্রেসকে দুভাগে ভাগ করা যায়, একটা ইউস্ট্রেস বা ইতিবাচক চাপ, এবং একটি হলো ডিস্ট্রেস বা নেতিবাচক চাপ। ইউস্ট্রেস হলো যে ভালো চাপ বা যে ভালো পরিবর্তনগুলো বা যে ভালো স্ট্রেসগুলো আমাদের জীবনে পজিটিভ হয়ে আসে, যেগুলোর জন্য আমরা আমাদের উন্নতি করি, বা যে পরিস্থিতিগুলোর জন্য বা যে স্ট্রেসের জন্য আমরা আরও পরিশ্রম করি, আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেই স্ট্রেসগুলোকে স্ট্রেস বলে। যেমন পরীক্ষার সময় পড়াশুনো করা, পরীক্ষার চাপে কেউ যদি অনেক বেশি পড়াশুনো করে তখন সেটা স্ট্রেস। বা একটা চাকরির পরীক্ষা দেওয়া, দিয়ে চাকরি পাওয়া, এই যে পড়ার বা পরীক্ষা দেওয়ার যে মোটিভেশনটা, যে স্ট্রেসটা এসেছিল তার থেকেই আসে। এগুলো হলো স্ট্রেস। ডিস্ট্রেস হলো কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়া, যেমন কারোর রিলেটিভ মারা গেল, বা কোনো প্রপার্টি লস হয়ে গেল, বা কোনো বিজনেস লস হলো, বা খুব ক্লোজ মানুষের সাথে ঝগড়া বিবাদের জড়িয়ে পড়ার জন্য তাদের সঙ্গে দূরত্ব বেড়ে গেল। এগুলো ডিস্ট্রেস, বা এই চাপগুলো মনের মধ্যে অনেক গভীর প্রভাব ফেলে, এবং এই চাপ থেকে আসে বিভিন্ন মানসিক রোগ। এবার আসি স্ট্রেস কাদের মধ্যে বেশি হয়। স্ট্রেস সব মানুষেরই হয়, প্রত্যেকটা মানুষের স্ট্রেস তার মতন করে। দূর থেকে দেখে অনেকে মনে হয় ওর আর লাইফে কী চাপ, ওর তো সব কিছুই ভালো, ওর ক্ষেত্রে তো চাপ নেওয়ার কোনো ব্যাপারই নয়। কিন্তু প্রত্যেকটা মানুষ তার নিজের পরিস্থিতির সাথে অন্যদের তুলনা করে, কম্পেয়ার করে ভাবে যে আমার জীবনে চাপটাই বেশি, ওর জীবনে চাপটা বোধহয় কম। কিন্তু আসলে তা নয়, প্রত্যেকটা মানুষই চাপে থাকেন কম বেশি, প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রেস আছে। তবুও কিছু প্রফেশন আছে, যেমন যারা ডক্টর, আমাদের মতন যারা প্র্যাকটিসিং ডক্টর, বা আইটি প্রফেশনালস, বা যারা কর্পোরেট জব করেন, বা যারা মার্কেটিংয়ে থাকেন, তাদের ক্ষেত্রে জব স্ট্রেস অনেক বেশি হয়। এই জব স্ট্রেসটা তার পার্সোনাল লাইফে প্রভাব ফেলে। আবার বাচ্চাদের মধ্যেও স্ট্রেস অনেক বেশি হয়, তাদের এই বিভিন্ন কম্প্যারিজন, বা স্কুলে তারা অনেকে বুলির শিকার হন, বা তাদের ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়, অনেকে বাবা মা ঠিকঠাক টাইম দেন না, তার জন্য তাদের স্ট্রেস বেড়ে যায়। বা এখন আমাদের ভারতীয়দের ক্ষেত্রে ইন্ডিয়া এখন ডেভেলপিং কান্ট্রি, সমস্ত দিক দিয়ে উন্নত হচ্ছে। আমি পেশেন্টদেরকে মজা করে বলি যে আগে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, তারপরে হলো কালার টিভি এলো, কালার টিভি পরে এলো এলসিডি, এলসিডির পরে এলো এলইডি টিভি, এলইডি টিভি পরে এইচডি টিভি, তারপরে এখন ওলেড টেকনোলজি এসছে। প্রতিদিনই এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে, এবং জগৎ এগিয়ে যাচ্ছে, আমরা তার সঙ্গে তাল মিলিয়ে র্যাট রেসে এগিয়ে যাচ্ছি। এই র্যাট রেসের মধ্যে পড়ে আমাদের ব্রেন বা আমাদের শরীর যে স্ট্রেস বা চাপ নেওয়ার ক্ষমতা নিয়ে আমরা জন্মেছি, তার থেকে অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার ফলে দেখা যায় এই স্ট্রেস বা মানসিক চাপ তার শরীরের উপর বিভিন্ন প্রভাব ফেলে, এবং সেই সাথে সাথে বিভিন্ন মানসিক রোগ ডেকে আনে। চলুন আমরা দেখে নেই স্ট্রেসের ফলে শরীরে কি কি রোগ আসে। একটা মানুষ যখন ক্রনিক স্ট্রেসে পড়েন, তার যে স্ট্রেসের প্রভাবে শারীরিক রোগগুলি হয়, এই বিষয়ে আমার একটি খুব সুন্দর ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন ভিডিওটি, যে স্ট্রেসের প্রভাবে কি কি শারীরিক রোগ হয়। ইন শর্ট, স্ট্রেসের ফলে বডি যে ইনফ্লামেটরি রেসপন্সগুলো আমাদের আছে, সেই ইনফ্লামেটরি রেসপন্সগুলো ট্রিগার করে। তার ফলে বিভিন্ন বডি অর্গানে ইনফ্লামেশন দেখা যায়, এবং ইনফ্লামেশনের জন্য দেখা যায় যে বিভিন্ন রকমের রোগ
আমাদের শরীরে দেখা যায় যদি একজন মানুষ ক্রনিক স্ট্রেসে পড়েন। যেমন ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, বা হার্টের অ্যারিথমিয়া হয়ে যেতে পারে, বা অনেকের ক্রনিক গ্যাস্ট্রাইটিস, পেটের সমস্যা হতে পারে, আইবিএস এর সমস্যা আসতে পারে, অনেকে খিদে কমে যেতে পারে, বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, জিআরডি সমস্যা আসতে পারে, বা ক্রনিক স্ট্রেসে অনেক সময় ইনফ্লামেটরি রেসপন্স হয়ে ডায়াবেটিস হয়। স্ট্রেস থেকে ডায়াবেটিস খুব কমনলি আমরা পাই। ফলে থাইরয়েড ডিসফাংশন হয়ে যায়। স্ট্রেসের ফলে আমাদের ইমিউনিটি কমে যায়, ইমিউনিটি কমে গিয়ে বারবার ইনফেকশন হয়ে যায়। অনেক সময় আমরা দেখি পরীক্ষার সময় বিভিন্ন স্টুডেন্টরা তারা পরীক্ষার চাপ নিতে পারেন না, এবং দেখা যায় যে তাদের বিভিন্ন রকম ইনফেকশনের তারা শিকার হন। ঠিক পরীক্ষার আগেটাতে তাদের অ্যাজমার অ্যাটাক হয়, বা পরীক্ষার আগেই দেখা যায় লোয়ার রেসপিরেটরি অ্যাটাক ইনফেকশন দেখা যায়, এবং সেই সাথে স্লিপ ডিস্টারবেন্স হয়, ঘুমের সমস্যা হয়। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্ট্রেসের জন্য ইনফার্টিলিটি হয়, তাদের পিরিয়ড ইরেগুলার হয়ে যায়, রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রবলেম হয়। এবং পুরুষদের ক্ষেত্রে দেখা যায় ক্রনিক স্ট্রেসে ইনফার্টিলিটি দেখা দিতে পারে। অনেক সময় ক্রনিক স্ট্রেসে বিভিন্ন চামড়ার রোগ, এক্সিমা বা সোরিয়াসিস বা সাইকোসোম্যাটিক যে ডিসঅর্ডারগুলো আছে এগুলো বেড়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে সিভিয়ার স্ট্রেস একটা ক্রনিক ফ্যাটিক হয়ে যায়, কন্টিনিউয়াসলি শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে, একদমই ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছা নেই এবং দুর্বল। এবং তার হিস্ট্রি নিয়ে দেখা যায়, বিভিন্ন রোগের হিস্ট্রি দেখা যায় যে বিশেষ রোগ তার পাওয়া যাচ্ছে না, কিন্তু তার মাথায় আছে একটা ক্রনিক স্ট্রেস বা মানসিক চাপের বোঝা। সেই বোঝার জন্য দেখা যায় যে তার মধ্যে এই ক্রনিক একটা দুর্বলতা দেখা যায়। অনেক সময় ডে টাইম স্লিপিনেস, সারাদিন হাই ওঠে, ঘুম পায়, অথচ রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে, দিনের বেলা সারাদিন ঘুম পাচ্ছে। এটি ক্রনিক স্ট্রেসে হতে পারে। এবার আসি স্ট্রেসের প্রভাবে কি কি মানসিক রোগ আসতে পারে। স্ট্রেসে খুব কমনলি মানুষের যেটা হয় ডিপ্রেশন। হ্যাঁ, ডিপ্রেশন বা হতাশার সমস্যা স্ট্রেসের পরে খুবই কমন। ক্রনিক স্ট্রেস যদি হয় তাহলে দেখা যায় অনেকের ক্ষেত্রে ডিসথাইমিয়া ডেভেলপ করে, মানে 2 থেকে 3 বছর ধরে এক টানা ডিপ্রেশনে মানুষটি ভুগছেন, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। সেই সাথে স্ট্রেসে হয় জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। খুব কমনলি একজন মানুষ অ্যাংজাইটির শিকার হন যদি একজন মানুষ ক্রনিক স্ট্রেসে পড়েন। সেই সাথে প্যানিক ডিসঅর্ডার বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলো স্ট্রেসের পরে খুব কমন। স্ট্রেসে পরে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন বলে একটি ডিসঅর্ডার হয়, যেটা দেখা যায় যে স্ট্রেস হওয়ার 1 মাসের মধ্যেই হয় এবং তাড়াতাড়ি রিজলভও করে যায়। এবং খুব বাজে ধরনের স্ট্রেসের মধ্যে যদি মানুষ পড়েন, স্পেশালি যেমন দেখা যায় যারা রেপ ভিকটিম, বা যাদের ক্ষেত্রে কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন খুব রিসেন্টলি, হয়তো ভূমিকম্প হয়েছে বা বন্যা হয়ে গেছে বা কোনো যুদ্ধ বিগ্রহ হয়েছে তার এরিয়াতে, খুব ভয়ানক পরিস্থিতির শিকার হওয়ার পরে একটা বা কোনো ক্লোজ রিলেটিভ যদি মারা যায়, তারপরে এরকম অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন হতে পারে। বা বিভিন্ন সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার আছে যেগুলো স্ট্রেসের পরে বাড়ে, যেমন অ্যাজমা, সিওপিডি, সোরিয়াসিস, ব্লাড প্রেশার বা মাথা ব্যথার সমস্যা বা গ্যাসের সমস্যা। আমাদের বাঙালিদের গ্যাসের সমস্যা খুবই কমন, গ্যাসের সমস্যা হয় না এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। এরপরে আপনারা কোরিলেট করতে পারবেন যে আপনার যখনই মানসিক চাপটা বেড়ে গেল তখনই দেখছেন যে পেটটা একটু ফুলে যাচ্ছে, গ্যাস হচ্ছে। অনেকেই বলেন যে ডাক্তারবাবু গ্যাস হলো, তারপরে দেখা গেল যে আমার ঘুম হচ্ছে না, আমার দুশ্চিন্তা শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো, তার আগে দুশ্চিন্তাটা এসেছিল, তিনি খারাপ পরিস্থিতিতে পড়েছেন, তার ফলে তার বডি যে রেসপন্সটা করছে তার জন্যই তার গ্যাসের সমস্যা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই, যখন আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করি ওষুধ দিয়ে বা থেরাপির দ্বারা, দেখা যায় যে তখন তার আর গ্যাসের ওষুধ খেতে লাগে না। অনেক ক্ষেত্রেই আমরা পেশেন্টদের কাছে রেসপন্স পাই যে আপনার কাছে আসার পরে আর গ্যাসের ওষুধ খেতে হয়নি, তার আগে আমরা 10 বছর 15 বছর ধরে গ্যাসের ওষুধ রোজ সকালে খাচ্ছিলাম। এরকম হিস্ট্রি আমরা রেগুলার শুনি। এবার আসি যে স্ট্রেস আপনারা চিনবেন কি করে। স্ট্রেস চেনার প্রধান সিমটমস হলো যে সবসময় চিন্তিত থাকা, কোনো একটা বাজে পরিস্থিতিতে পড়ে আপনি সবসময় চিন্তিত থাকছেন, মাথায় সেই চিন্তাটাই ঘুরছে, এবং তার জন্য আপনার ঘুম কমে গেছে, আপনার মন মেজাজ খিটখিটে হয়ে গেছে, আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার কিছু ভালো লাগছে না, কাজের প্রতি অনীহা চলে এসছে, আপনার বুক ধড়ফড় করছে, মাঝে মধ্যে আপনার গা হাত পা কাঁপছে, লিখতে গেলে একটু হাতটা কেঁপে যাচ্ছে। এরকম পরিস্থিতি বা এরকম সিমটমস যদি আসে, এগুলো আপনার ফিজিক্যাল সিমটমস অফ স্ট্রেস। এগুলো দেখে চিনতে হয় যে আপনি স্ট্রেসের শিকার, আপনি হয়তো কোনো মানসিক রোগী হতে চলেছেন। তার আগে আপনাকে ব্যবস্থা নিতে হবে। এরকম সিমটমস যদি আসে, অবশ্যই নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্ট দেখিয়ে প্রপার অ্যাসেসমেন্ট করাতে হবে যে আদৌ এটা আপনি কোনো রোগে ভুগছেন না, রোগে এখনো রোগ পর্যায়ে পৌঁছায়নি। এবার আসি স্ট্রেসের প্রভাবে আমাদের মস্তিষ্কের কি পরিবর্তন হয় বা নিউরোবায়োলজি কি। স্ট্রেসের জন্য ব্রেনে আমাদের অ্যামিগডালা এবং হাইপোথ্যালামাস অ্যাক্টিভেটেড হওয়ার জন্য আমাদের যে হরমোনাল সিস্টেমকে অ্যাক্টিভেটেড হয়ে এবং সেই সাথে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেশনের দ্বারা আমাদের শরীরে ফাইট আর ফ্লাইট রেসপন্স হয়, আইদার যুদ্ধ করো না ভাগো, এই রেসপন্সটি আমাদের হয়। দেখা যায় যখন আমাদের হাইপোথ্যালামাস অ্যাক্টিভেটেড হয়, হাইপোথ্যালামাস থেকে কর্টিজল রিলিজিং হরমোন রিলিজ হয়, কর্টিজল রিলিজিং পিটুইটারিতে গিয়ে অ্যাক্টিভেট করে, পিটুইটারি থেকে এসিটিএইচ রিলিজ হয়, এসিটিএইচ আবার আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে,
অ্যাক্টিভেট করে তার থেকে কর্টিজল রিলিজ করে। এই কর্টিজলই আমাদের শরীরের স্ট্রেস রেসপন্সটা করে, যেটা মোস্টলি আমাদের পজিটিভ কাজের জন্য হওয়া উচিত। এবং এই কর্টিজলের জন্যই দেখা যায় হাই কর্টিজল লেভেল যখন হয়ে যায় বা স্ট্রেস যখন বেড়ে যায় তখন শরীরে বিভিন্ন রকম রেসপন্স দেখা যায় এবং রেসপন্স হয়ে আমাদের ইনফ্লামেশন বেড়ে গিয়ে বিভিন্ন রকম রোগকে ট্রিগার করে। আমাদের ঘুম কমে যায়, আমাদের মুড লো হয়ে যায়, আমাদের হিপোক্যাম্পাসকে এফেক্ট করে, যার ফলে আমাদের মেমোরির সমস্যা হয়, মনে রাখতে সমস্যা হয় ক্রনিক স্ট্রেসে, ব্রেন ফগ হয়ে যায়, ব্রেন ঠিকঠাক রেসপন্স করতে চায় না। সেই সাথে বিভিন্ন নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন কমে যায়, সেরোটোনিন কমে যায়, নরএপিনেফ্রিন কমে যায়, তার ফলে আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়, আমরা ভালো কাজগুলো করে আনন্দ পাই না ডোপামিন কমে যাওয়ার জন্য, আমাদের মনোযোগ কমে যায়, অ্যাটেনশন কনসেন্ট্রেশন কমে যায় নরএপিনেফ্রিন কমে যাওয়ার জন্য। তো আমরা যখন ক্রনিক স্ট্রেসে পড়ি তখন আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স এফেক্টেড হয় এবং আমাদের ডিসিশন মেকিং, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যায় বা আমাদের হিপোক্যাম্পাস এফেক্ট করে মেমোরি কমে যায় এবং সেই সাথে অ্যামিগডালা অ্যাক্টিভেশন হয়, অ্যামিগডালা হাইপার অ্যাক্টিভেশন করে আমরা সবসময় ভয় পেতে থাকি এবং আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে যায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে আমাদের স্ট্রেস আমরা কিভাবে ম্যানেজ করব। স্ট্রেস ম্যানেজ করা কোনো জাদু চাবিকাঠি নেই যে এই চাবিটা নিলেই আমার জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে, বা যতক্ষণ আপনার রোগ না হচ্ছে ততক্ষণ কোনো পিলস নেই এরকম যে ওষুধ খেলেই সব স্ট্রেস কমে যাবে। তবে হ্যাঁ, যদি আপনি ডিপ্রেশনে পড়েন বা যদি আপনি হতাশার শিকার বা যদি অ্যাংজাইটির শিকার হন বা অন্য মানসিক রোগের শিকার হন স্ট্রেসের জন্য, তাহলে তার খুব ভালো ভালো ওষুধ আবিষ্কার হয়েছে। ওষুধ খেলে আপনার মাথা একদম ফ্রেশ হয়ে যাবে, আপনি দারুণ সুন্দর প্রোডাক্টিভ একজন মানুষ আগের মতো হতে পারবে। তবে যারা অল্প স্ট্রেসের মধ্যে আছেন, যাদের মধ্যে এখনো রোগ ডেভেলপ করেনি, তাদের জন্য কিছু স্টেপস আমি বলবো যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের স্ট্রেস আপনারা একটু একটু করে কমাতে পারবেন। যার ফার্স্ট স্টেপ হলো পর্যাপ্ত ঘুম। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুম খুব জরুরি, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের পৃথিবীতে 1/3 মানুষ এই ঘুমটুকু টাইম পান না। আমাদের বহু মানুষের সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথা হয়, তাদের একটা বড় পার্সেন্টেজের ক্ষেত্রে তাদের অনেক ভোরে উঠতে হয়, মাঝরাত্রে উঠতে হয়, তারা যে প্রফেশনের সাথে যুক্ত, মাঝরাতে উঠে দেখা যায় যে তারা সারাদিন কাজ করে বিকেলে বাড়ি ফিরছেন এবং তারা ঠিক ঘুমানোরই টাইম পান না। সুতরাং পর্যাপ্ত ঘুম না হলে আপনার স্ট্রেস বেড়ে যাবে। পর্যাপ্ত ঘুম 7 থেকে 8 ঘন্টা ঘুমের ব্যবস্থা আপনাকে করতেই হবে। যদি আপনি না ঘুমান 7 থেকে 8 ঘন্টা, তাহলে আপনার ব্রেন অসুস্থ হবে এবং আপনার ক্রনিক স্ট্রেস তৈরি হয়ে আপনার মধ্যে মানসিক রোগ দেখা দেবেই। কিছু মানুষ আছে যারা শর্ট স্লিপার্স, তাদের জেনেটিক্যালি তারা শর্ট স্লিপার্স, তাদের অল্প ঘুমালে হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণ মানুষ যার ঘুম পর্যাপ্ত দরকার অথচ তিনি ঘুমের জন্য টাইম দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে দেখা যায় মানসিক রোগ চলে আসতে পারে। তৃতীয় পয়েন্ট হলো একটা সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট খেতে হবে। আমাদের খাবারের মধ্যে একটি সুষম এবং পুষ্টিকর খাবার আমাদের রেগুলার খেতে হবে। যারা অপুষ্টিতে ভুগছেন তাদের ক্ষেত্রে পুষ্টিকর খাবার খেতে হবে এবং যারা অবেসিটিতে বা যারা ওয়েট রিডাকশনের চেষ্টা করছেন তারা একজন ডায়েটিশিয়ানের গাইডেন্সে ওজন কমানোর চেষ্টা করবেন। প্রপার ডায়েট যদি আপনারা না খান তাহলে দেখা যায় সেটা ইনডিরেক্টলি আপনার স্ট্রেসকে বাড়িয়ে দিতে পারে, আপনার ইনফ্লামেশন বাড়িয়ে দিতে পারে বডির মধ্যে। ইনফ্লামেশন বাড়লে আপনার বিভিন্ন রোগ চলে আসবে। প্রতিদিন 30 মিনিট করে হাঁটা বা এবং রেগুলার একটু যোগ ব্যায়াম যদি আমরা পারি তাহলে আমাদের স্ট্রেস অনেকটাই কম থাকবে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হয়, বা যদি আপনি কোনো স্ট্রেসে পড়েন সাথে সাথে আপনি পেট ফুলিয়ে পুরো বডি স্ট্রেচ করে 4 সেকেন্ড পেট ফুলিয়ে শ্বাস নেবেন এবং 2 সেকেন্ড পজ, আবার 4 সেকেন্ড ধরে শ্বাসটা আস্তে আস্তে ছাড়বেন। নাক দিয়ে জোরে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এই রেসপিরেটরি এক্সারসাইজ যদি আপনি 10 বার করেন, কোনো স্ট্রেসেই আপনি পড়ুন না কেন, তাহলে আপনার স্ট্রেস আস্তে আস্তে কমে যাবে, আপনার বডি কুল কাম হয়ে যাবে, আপনার চিন্তাটা আস্তে আস্তে সরে যাবে। নিয়মিত শরীরচর্চার সাথে সাথে যোগা প্র্যাকটিস করতে পারেন। যোগা খুব ভালো মেথড যেটা আমাদের শরীরকে এবং মনকে ভালো রাখতে সাহায্য করে। যারা ইসলামে বিশ্বাসী তারা রেগুলার 5 বার নামাজ পড়তে পারেন এবং মন দিয়ে মাইন্ডফুলি নামাজ পড়তে হবে। প্রেজেন্টে থেকে আল্লাহর সাথে কানেক্ট করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে দেখা যায় যে মনের স্ট্রেসটা অনেক অংশে কমে যায়। এর পরের পয়েন্টে আসি, আপনি রেগুলার লেখা প্র্যাকটিস করুন। সারা দিনের যা সমস্যা আপনার এলো, আপনার যে ইমোশনগুলো আপনার ব্রেনের মধ্যে তৈরি হলো সেগুলো আপনি লিখে ফেলুন। একটু যদি লিখে ফেলেন তাহলে দেখা যায় যে মনের অনেকটা ক্যাথারসিস হয়, মনের যে মানসিক যন্ত্রণাগুলো মাথার মধ্যে হয় সেগুলো অনেক অংশে কমে যায়। এবার আসি স্ট্রেস ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, টাইম ম্যানেজমেন্ট।
আজকের দিনে টাইম সবার হাতেই কম, সুতরাং অল্প সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাবো সেটাকে আমাদেরকে আগে থেকে প্ল্যান করে নিতে হবে। আগামীকাল 24 ঘন্টা কিভাবে কাজে লাগাবো সেটা যদি আগের দিন আপনি প্ল্যান করে নেন যে কোন টাইমটা কোথায় আপনি স্পেন্ড করবেন, তাহলে দেখা যায় যে আপনি সহজে দিনটাকে ম্যানেজ করতে পারছেন এবং আপনার স্ট্রেস অনেকটা কম আসছে। আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে কোন কাজটা আপনার ক্ষেত্রে বেশি দরকারি সেই কাজটাকে আগে করতে হবে এবং যেটি কম দরকারি কাজ সেটাকে পরে করতে হবে। এর সাথে মাল্টিটাস্কিং না করা, যারা স্ট্রেসে ভুগছেন তাদের ক্ষেত্রে প্রমোট করা হয় যে আপনি যদি একসাথে অনেকগুলো কাজ একসাথে নিয়ে ফেলেন এবং সেটা ঠিকঠাক টাইম ম্যানেজ করে যদি ঠিকঠাক চালাতে না পারেন, তাহলে দেখা যায় যে এই মাল্টিটাস্কিং আপনার জন্য আরও স্ট্রেসের কারণ হয়ে যায়। সুতরাং আপনাকে একটা একটা কাজ প্রায়োরিটাইজ করে যে আমার এইটাই গুরুত্বপূর্ণ কাজ, এটাকে আমার আগে করতে হবে এবং যেটা আপনার কম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটাকে আপনাকে পরে করতে হবে। প্রায়োরিটি বেসিসে মাল্টিটাস্কিং করতে হবে। এরপর আসি যে আপনি না বলতে শিখুন। না বলতে শেখাটা একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট আমাদের জীবনে। আমরা অনেকেই আছি, স্পেশালি যারা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তারা না বলতে পারেন না। কিন্তু আপনি যদি না বলতে, যে কাজটা আপনি করতে সচ্ছল নন সেটা আপনি না বলে দিন। একবার যদি না বলে দেন তাহলে দেখা যায় যে আপনার মনের মধ্যে আর গুমড়ে গুমড়ে ভিতরে যে চাপটা তৈরি হয় সেই ব্যাপারটা আসবে না এবং আপনি অনেকটা রিলিফ থাকবেন। ইনিশিয়ালি হয়তো আপনার একটু অকওয়ার্ড লাগবে যে আমি লোকটাকে না বলে দিলাম, কিন্তু এটা আপনার লং টার্মে গিয়ে অনেকটা বেনিফিট দেবে এবং আপনার স্ট্রেসটা কম রাখতে সাহায্য করবে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে আপনাকে না বলতেই হবে। এবার আসি যে সামাজিক সহায়তা বা সোশ্যাল হেল্প। আপনি আপনার পরিবারকে সবচেয়ে ভালো বন্ধু মনে করুন, আপনার বাড়ির লোকের সাথে আপনার মনের কষ্ট শেয়ার করুন। সারাদিনে যা প্রবলেম, যা স্ট্রেসের মধ্যে আছেন আপনার বাড়ির লোকের সাথে ভাগ করে নিন, কারণ বাড়ির লোক হচ্ছে আপনার সবচেয়ে কাছের মানুষ। সবচেয়ে কাছের মানুষরা আপনার সব থেকে ভালো পরামর্শটি দেবে এবং আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে। সেই সাথে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে, খুব কাছের বন্ধু যারা আছে, তাদের সঙ্গে আপনার স্ট্রেসটাকে ভাগ করে নিন। তাদের সাথে স্ট্রেস ভাগ করলে দেখবেন যে আপনার মনের চাপ অনেকটাই কমে যাচ্ছে। এগুলো করে যদি না হয় সেক্ষেত্রে আপনাকে একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলরের সাহায্য নিতে হবে। তাদের সঙ্গে কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করে আপনার স্ট্রেস কমাতে হবে। আপনি প্রযুক্তি নির্ভরতা একটু কমান এবং সোশ্যাল মিডিয়া ইউজ একটু কমান। সোশ্যাল মিডিয়া থেকে আমরা খুব মিসগাইডেড হই। সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষ যেটা হয়, তার লাইফে যে পজিটিভ ঘটনাগুলো সেগুলো শেয়ার করে, তার লাইফে যে নেগেটিভ পার্টটা, যে খারাপ দিকগুলো সোশ্যাল মিডিয়াতে কেউই তুলে ধরেন না। সুতরাং শুধুমাত্র পজিটিভ দিকটা দেখে একজন মানুষের সাথে একজন কম্প্যারিজন করে দেখা যায় যে আরও মনে স্ট্রেস বা অশান্তি বাড়ে। যে মুখ বাইরে বিদেশে ঘুরতে যাচ্ছে বা এই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, সবসময় আনন্দ চিল মুডে আছে, এই ছবিগুলো মানুষ দেখে দেখে একজন একজনের সাথে কম্পেয়ার করে মনের ফ্রাস্ট্রেশন বাড়ায় এবং অন্যের স্ট্রেস তৈরি করে। আপনার একটা নির্দিষ্ট টাইম স্ক্রিন ফ্রি রাখুন। আমাদের সমস্ত কাজ, ব্যাংকিং থেকে শুরু করে কাজকর্ম বেশিরভাগটাই স্ক্রিনের মধ্যেই আবদ্ধ। আমরা চেষ্টা করব যে কিছুটা টাইম আলাদা করে রাখা, স্ক্রিন ফ্রি, মোবাইল, ল্যাপটপ একদম সরিয়ে রেখে কিছুটা টাইম নিজেদের জন্য স্ক্রিন ফ্রি ভাবে কাটানোর। কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটান। হ্যাঁ, প্রতিদিন অ্যাটলিস্ট 15 মিনিট থেকে আধা ঘন্টা যদি সময় রাখতে পারেন, একটু হাঁটতে যাওয়ার সাথে সাথে বা আলাদা করে যদি একটু আশপাশে প্রকৃতির মধ্যে যদি ঘুরে বেড়াতে পারেন, যেখানে শুধু ন্যাচারাল বিউটি আছে, একটু খোলা মাঠ বা একটু জলাশয়ের ধারে, একটা পুকুরের ধারে গেলেন বা লেকের ধারে যদি আশপাশে থাকে, সেখানে যদি গিয়ে কিছু সময় কাটাতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেকটাই স্ট্রেস ফ্রি থাকতে পারছেন। স্ট্রেস ম্যানেজমেন্টের যে স্টেপগুলি আমি ব্যাখ্যা করলাম, এই স্টেপগুলি ফলো করার পরেও যদি দেখেন যে আপনার স্ট্রেস কম হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই ডিপ্রেশন রিলেটেড আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো দেখুন, দেখে শিখুন যে আপনার মধ্যে হতাশার রোগ জন্ম নিচ্ছে কিনা, বা অ্যাংজাইটি রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনি শিখুন আপনি কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারের শিকার হচ্ছেন কিনা, বা আপনার কোনো শরীরের রোগ বেড়ে যাচ্ছে কিনা, যেগুলো সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, যেমন ব্লাড প্রেশার, গ্যাসের সমস্যা বা অ্যাজমার অ্যাটাক, এগুলো বেড়ে যাচ্ছে কিনা। এগুলো যদি বাড়ে তাহলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী নিউরো সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। আগে প্রপার অ্যাসেসমেন্ট করান, অ্যাসেসমেন্ট করিয়ে দেখুন কোনো ডিসঅর্ডারে ভুগছেন কিনা। যদি ডিসঅর্ডারে ভোগেন তাহলে অবশ্যই প্রপার ট্রিটমেন্ট নিন। কিছুটা ওষুধ দ্বারা চিকিৎসা হয়, কিছুটা হয় থেরাপি। ডাক্তারবাবু যদি আপনাকে ওষুধ প্রেসক্রাইব করেন, খুব ভালো ভালো ওষুধ আবিষ্কার হয়েছে, আপনি ওষুধটি গ্রহণ করুন এবং প্রপার ট্রিটমেন্ট নিয়ে সঠিক কোর্স কমপ্লিট করে সুস্থ হয়ে উঠুন। এবং ডাক্তারবাবু যদি আপনাকে থেরাপি সাজেস্ট করে তাহলে অবশ্যই একজন ভালো সাইকোলজিস্ট দেখিয়ে প্রপার থেরাপি নিন। থেরাপি নিয়ে সেশনগুলোকে অ্যাটেন্ড করুন। অ্যাটেন্ড করে আপনি মানসিক স্ট্রেস বা অবসাদ বা অ্যাংজাইটির সমস্যাকে জয় করুন। স্ট্রেস জীবন থেকে দূর করা সম্ভব নয়, তবে সঠিক কৌশল এবং সচেতন চর্চার মাধ্যমে আমরা সেটাকে জয় করতে পারি।
আপনারা নিজের যত্ন নিন এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং নিজের স্ট্রেস ম্যানেজ করুন, নিজের স্ট্রেসগুলোকে মোটিভেট করুন এবং সেগুলোর উপর কাজ করুন এবং নিজের ডিস্ট্রেস বা নেগেটিভ স্ট্রেসগুলোকে স্ট্রেসে কনভার্ট করার চেষ্টা করুন। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।